সেদিন দিদিকে সারপ্রাইজ দেবে বলে ওকে কিছু না বলে ওদের বাড়িতে যাই। আমার একটা প্রয়োজনে ওদের বাড়ির কাছে আমাকে যেতে হয়েছিল। কাজটা খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার জন্য ভাবলাম দিদির বাড়ি থেকে ঘুরে যাই। দিদি হয়তো আমাকে এইভাবে দেখে খুব আনন্দ পাবে। তাই দিদিকে কোনো খবর না দিয়ে দিদির বাড়িতে গিয়ে উপস্থিত হই। কিন্তু ওদের কলিং বেল বাজাতেই দিদি যখন এসে দরজাটা খুলল, আমাকে দেখে তার ভ্রুটা কুঁচকে গেল। মুখটা বিকৃত করে বলল, কিরে, তুই এই সময়? খবর না দিয়ে তুই চলে এলি, কি ব্যাপার? আমি বললাম, আসলে আমি একটু এসডি অফিসে এসেছিলাম। ভাবলাম তোদের বাড়ির কাছে এসেছি যখন একবার তোদের বাড়ি থেকে ঘুরে যাই। আমার কথা শেষ হতে না হতেই আমার দিদি আমার মুখের উপরে আরো চিৎকার করে বলল, আজকের যুগে বোধহয় কাউকে না বলে এইভাবে আসতে হয়। তুই জানিস না এইভাবে না বলে আসলে খুব অপ্রস্তুতে পড়তে হয়? আমি বললাম, আসলে আমি তো তোর নিজের বোন। তোর কি রান্না হলো না হলো এসব তো আমার তাতে কিছু যায় আসে না। দিদি আমাকে ধমক দিয়ে বলল, খুব অন্যায় করেছিস তুই। আমি বললাম, আমাকে ভিতরে ডাকবি না? আমি এখানেই দাঁড়িয়ে থাকবো? দিদি রাগে গজগজ করতে করতে ভিতরে চলে গেল। অগত্যা দরজাটা বন্ধ করে দিদির পিছন পিছন গেলাম। উপরে গিয়ে দেখি দিদির পিসি শ্বশুর আর পিসি শাশুড়ি এসেছে। মনে মনে করলাম, হয়তো এই কারণেই দিদি একটু রেগেই ছিল। আমি অনেকক্ষণ দিদির পিছন পিছন ঘুর ঘুর করতে লাগলাম। বললাম, দিদি কি করতে হবে বল, আমি করে দিচ্ছি। ও আমাকে বলল, তুই আমাকে ক্ষমা দে, এসেছিস চুপচাপ বস, আমাকে বিরক্ত করিস না। ওর এই কথাতে আমি রাগ করলাম না। আমার দিদির একটা ছোট্ট মেয়ে আছে, যার বয়স এখন বছর 2। তাকে নিয়ে আমি খেলতে শুরু করলাম। সে আমাকে দেখে ভীষণ খুশি। তারপর দিদির পিসি শাশুড়ি আর পিসি শ্বশুরের সঙ্গে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পরে দিদি আমাকে ডাকলো, ডেকে আমাকে বলল, ডিমটা একটু ভেজে দে, ওদের খেতে দেব। আমি তাই করলাম। তারপর হাতে হাতে ভাতগুলো সাজিয়ে গুছিয়ে ওনাদেরকে খেতে দিলাম। এরপর খাওয়া শেষ হলে ওনারা একটু রেস্ট নিয়ে বাড়ি চলে গেলেন। তারপর দিদি যেন হাঁফ ছেড়ে বাঁচল। এইবার সুযোগ পেল আমাকে আরো বকাঝকা করার। আমাকে বলল, কারোর বাড়ি যেতে গেলে তাকে যে ফোন করে আসতে হয় সেই জ্ঞানটা তোর এখনো হয়নি। আমি বললাম, সেটা আমি জানি, কিন্তু তুই তো আমার নিজের দিদি, তোর কাছে না বলে এলেই বা কি হবে? দিদি আরো রেগে গেল। বলল, আমরা নিজেদের মতো রান্না বান্না করি, নিজেরা যেমন খুশি তাই রান্না করে খাই, কিন্তু একজন কেউ এলে তার জন্য একটু ভালো মন্দ রান্না করতে হবে তো। আমি বললাম, সেটা তুই ঠিক বলেছিস দিদি, কিন্তু কথা হচ্ছে আমি তোর নিজের বোন। আমি তোর মাসতুতো বোন নই, পিসতুতো বোন নই, মামাতো বোন নই, কিংবা খুড়তুতো বোন নই, যে তোর বাড়ি এসে যদি ভালো মন্দ না খেতে দিস তাহলে বাড়িতে গিয়ে গল্প করবো বা অন্যান্য কারোর কাছে গল্পে গল্পে সেই কথা বলবো। আমি জানি তুই যেটা বলতে চাইছিস সেটা বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে, কিন্তু আমি যদি এসে দেখি তুই ডাল ভাত খাচ্ছিস বা নুন ভাত খাচ্ছিস, তাতেও আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তুই বলতে পারিস যে হয়তো ভাত নাও থাকতে পারে, অসুবিধার কি আছে? আমি এসেছি, তুই দুটো ভাত গ্যাসে বসিয়ে দিবি। ভাত হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। তুই জানিস দিদি, আমার সবকিছুই চলে। শুধু ভাত দিলেও আমার কোনো অসুবিধা হয় না। তেল নুন লঙ্কা দিয়েই আমি খেয়ে নিতে পারি। আমার জায়গায় অন্য কেউ হলে তারা তোর বাড়ি থেকে এরকম শুধু ভাত খেলে বাড়িতে গিয়ে সকলের কাছে গল্প করতে পারে যে ওদের বাড়িতে এই রান্না হয়। ওরা তো ভালো মন্দ কিছু খেতে জানে না, সেরকম ক্ষমতাই নেই। এইরকম গল্প করার ভয় তাদের ক্ষেত্রে হতে পারে দিদি, কিন্তু আমি তো নিজের মার পেটের বোন, সেখানে এই ভয়টা তুই পাস না। তোর কাছে এসেছিলাম ভেবেছিলাম তুই হঠাৎ আমাকে দেখে খুব আনন্দ পাবি, কিন্তু আমি বুঝতে পারিনি তুই এতটা রেগে যাবি। তাহলে আর কখনো এইভাবে আমি আসতাম না। তুই তোর পিসি শাশুড়ি পিসি শ্বশুরের সামনে
আমাকে যেভাবে কথা শোনালি, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আর তোর বাড়ির ত্রিসীমানায় আসতো না। কিন্তু তুই তো আমার দিদি, আর আমি ছোট্ট পুচকিটাকে খুব ভালোবাসি। তাই তার টানে টানে আমাকে আসতেই হবে। আমার দিদি বোধহয় বুঝতে পারেনি যে আমি তাকে এইভাবে বোঝাবো। আমার কথাগুলো শোনার পর দিদি আবেগ আপ্লুত হয়ে গেছিল। তার চোখটা দেখলাম ছলছল করছে। সে আমাকে জড়িয়ে ধরে বলল, বোন, আমি বুঝতে পারিনি রে, তুই এত বুঝদার হয়ে গেলি কবে। তুই যে এত বুঝতে শিখেছিস সেটা আমি কল্পনাও করতে পারিনি। হয়তো আমার মনটা সেইভাবে তৈরি নয় যেভাবে তোর মনটা তৈরি হয়েছে। হয়তো তোর মতো করে আমি কখনো ভাবতে পারিনি, আমি কখনো এই জিনিসগুলো বুঝিনি, ভেবে দেখিনি। তুই যে কবে এত বড় হয়ে গেলি, কবে এত বুঝতে শিখলি, সেটা আমি বুঝতে পারিনি। আসলে একা একা থেকে থেকে এমন হয়ে গেছি, হঠাৎ হঠাৎ কোনো আত্মীয় এলে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি করব, কি রান্না করব, এত রান্না বান্না করতে ভালো লাগে না, এত খাটাখাটুনি করতে ভালো লাগে না। ওনারা আজ সকালে এসেছেন, গত পরশু ফোন করে বলেছিলেন আসবেন। সেই জন্য একটু মনে মনে বিরক্ত ছিলাম। সকালে এসে বিকালে চলে যাওয়ারই কথা, তবুও আমি যেন নাটা-ঝামটা খেয়ে যাচ্ছি। তার উপরে তোর এই না বলে আসাটা আমি নিতে পারিনি। রাগের মাথায় অনেক কিছু বলে দিয়েছি বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। আর কখনো আমি তোকে এইভাবে বলবো না। তুই আসাতে আমার মনে হলো আবার আমার খাটুনি বাড়লো, আবার আমাকে এই বানাতে হবে, ওই বানাতে হবে। সেই জন্যে আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম। তুই যেন কিছু মনে করিস না রে বোন, আমাকে ক্ষমা করে দে। তুই আসবি তো আবার আমাদের বাড়িতে? আমি বললাম, আমি তোদের বাড়িতে এসেছি অথচ তোর হাতের কাজ করে দিইনি। এমন দিন কি কখনো গেছে দিদি? তাই যে আমি আসার সঙ্গে সঙ্গে তুই অত কিছু ভেবে নিলি যে আমার জন্য তোকে আরো কত কি হয়তো বানাতে হতে পারে। একা একা আমি তোকে কোনো সাহায্য করব না, এটা তুই ভাবলি কি করে দিদি? প্রথমেই বলেছি, যদি আমার জায়গায় কোনো মামাতো পিসতুতো মাসতুতো খুড়তুতো বোন হতো তাহলে না হয় তোর রাগটা মানা যেত, কিন্তু আমি তোর নিজের বোন। তোর সমস্ত দুঃখ কষ্টে আমি পাশে ছিলাম, আছি, থাকবো। তুই আমাকে দেখে কিভাবে এরকমটা করতে পারলি? আর আমি যদি বা নাই হতাম, যদি আমার জায়গায় অন্য কেউ হতো, তার উপর তুই যদি এরকম করে কথা বলতিস দিদি, সে ওই দরজা থেকেই ফিরে যেত, আর কখনো তোর বাড়ি মুখো হতো না দিদি। তাই কোনো আত্মীয়কে দেখে কখনো এরকম মুখের ওপর বলে দিস না, এইরকম ভাবে রিয়াকশন দিস না দিদি। যত রাগ হোক, যত যাই হোক, সেটা মনের মধ্যে রেখে দিস, কিন্তু কখনো প্রকাশ করিস না দিদি, তাহলে খুব লজ্জার বিষয় হয়ে যাবে। আর আমি আসবো না কেন, তুই আমাকে বারণ করলেও আমি আসবো, কারণ আমি তোকে খুব ভালোবাসি। তারপর তোর এই যে মেয়েটা, ওকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি। তাই তুই, জামাইবাবু, যে যাই পারিস বলিস আমায়, তবু তোর মেয়ের জন্যে আমি বারবার ছুটে আসবো। কলমে ও কণ্ঠে, সোমা।